হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত জানাচ্ছি। 2021 সালের 17 ডিসেম্বর ওয়ার্ল্ড ফাইন্যান্স ইন্টিগ্রিটি বা জিএফআই একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয় বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে প্রায় ৭১,০০০ কোটি টাকা পাচার হচ্ছে। মানে বাংলাদেশ থেকে পাচার হওয়া এক বছরের টাকা দিয়ে 3টি পদ্মা সেতু তৈরি করা সম্ভব। এর ঠিক কয়েক মাস পর 2022 সালের জুনে সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক তাদের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে। তাতে দেখা যায় সুইস ব্যাংকে বাংলাদেশের নাগরিকদের জমা করা টাকার পরিমাণ এক বছরের ব্যবধানে প্রায় ৩,০০০ কোটি টাকা বেড়েছে। 2020 সালে এই অর্থের পরিমাণ ছিল ৫,৩৪৭ কোটি টাকা, আর 2022 সালে তা বেড়ে দাঁড়ায় ৮৭,১১,০০,০০০ সুইস ফ্রাঁ, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮,২৭৫ কোটি টাকা। আরো একটি ব্যাপার কখনো খেয়াল করেছেন? যখনই কালো টাকার ব্যাপার আসে তখনই আরো একটি নাম আপনিই সামনে চলে আসে, আর তা হচ্ছে সুইস ব্যাংক। আর এটি শুধু বাংলাদেশ না, সারা বিশ্বের জন্যই প্রযোজ্য। বিশ্বের বড় বড় ধনী ব্যবসায়ী, রাজনীতিবিদ, খেলোয়াড়, অভিনেতা, অভিনেত্রী থেকে শুরু করে জুয়ারি, স্মাগলার, সবার পছন্দের ব্যাংক সুইস ব্যাংক। এমনকি ওসামা বিন লাদেনেরও সুইস ব্যাংকে অ্যাকাউন্ট ছিল। অথচ সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? সুইস ব্যাংকের কোনো অ্যাকাউন্ট হোল্ডারকে যদি আপনি জিজ্ঞাসা করেন আপনার কি সুইস ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সে উত্তরে বলবে না। এই জন্যই বাংলাদেশিদের টাকা আছে জানা সত্ত্বেও আপনি কোথাও কোনো নাম খুঁজে পাবেন না। তো কি এই সুইস ব্যাংক, আর সবাই কেন এই সুইস ব্যাংকেই টাকা রাখে? আর চাইলে আমি বা আপনি কি সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবো? আর বাংলাদেশিদের টাকা আছে জানা সত্ত্বেও বাংলাদেশের সরকার কেন সুইস ব্যাংক থেকে টাকা আনতে পারে না? তার সবই আর জানার চেষ্টা করব এই ভিডিওটিতে। সুইস ব্যাংকের এই পুরো ব্যাপারটি বোঝার আগে চলুন জেনে আসি এই কালো টাকা আসলে কি। তাহলে এই পুরো সিস্টেমটি বুঝতে আপনার সুবিধা হবে। সহজ ভাষায় কালো টাকা হচ্ছে সেই টাকা যার উৎস আপনি সরকারের কাছে লুকিয়েছেন বা গোপন করেছেন। এই উৎস আবার দুই রকম হতে পারে। এক, অবৈধ উৎস, যেমন মাদক ব্যবসা, চাঁদাবাজি, চোরাচালান ইত্যাদি, মানে দেশের আইনে নিষিদ্ধ বা অপরাধ এমন কার্যক্রম বা ব্যবসা থেকে আয়। আর দ্বিতীয়, বৈধ উৎস, যেমন ব্যবসা বাণিজ্য বা চাকরি ইত্যাদি, যা দেশের আইনে বৈধ বা অপরাধ নয় এমন পথ থেকে আয় করা টাকা। কিন্তু এই বৈধ উপায়ে আয় থেকেও যদি আপনি সরকারকে ট্যাক্স না দেন তাহলে আপনার টাকা কালো টাকায় পরিণত হবে। উদাহরণ হিসেবে বলা যায় আপনার একটি ব্যবসা আছে এবং আপনি সেখান থেকে ৩ লক্ষ টাকা আয় করলেন। বাংলাদেশের ট্যাক্স আইন অনুযায়ী এই টাকার জন্য আপনাকে 10% কর দিতে হবে, কিন্তু আপনি সেই টাকা না দিয়ে কাগজে কলমে ব্যবসায় লস দেখালেন আর সেই টাকা গোপনে লুকিয়ে রাখলেন বা অন্য কোথাও সরিয়ে রাখলেন, তখন আপনার এই বৈধ পথে আয় করা টাকাও কালো টাকায় পরিণত হয়ে যাবে। একটি আদর্শ অর্থনীতিতে প্রতিটি লেনদেনের রেকর্ড সরকারের কাছে থাকা উচিত, কিন্তু যে লেনদেনের কোনো হিসাব বা রেকর্ড নেই, যার থেকে সরকার ট্যাক্স পাচ্ছে না, তাই কালো টাকা। কালো টাকার একটি সমস্যা হচ্ছে এটি সহজে খরচ করা যায় না, কারণ তাহলে এটি সরকারের নজরে চলে আসবে। তাই কালো টাকা খরচ করার জন্য বা সাদা করার জন্য মানুষ নানা ধরনের পদ্ধতি গ্রহণ করে থাকে। এমনই একটি জনপ্রিয় পদ্ধতি সুইস ব্যাংকে টাকা রাখা। আর সারা বিশ্বে যত ধনী আছে যারা সরকারের কাছ থেকে ট্যাক্স ফাঁকি দিতে চায় তাদের কাছে সুইস ব্যাংক ব্যাপক জনপ্রিয়। তো কি এই সুইস ব্যাংক? সুইস ব্যাংক নামটি প্রথমে আমাদের মাথায় আসলে যেটি আমাদের মনে হয় তা হলো সুইস ব্যাংক বুঝি বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংকের মতোই কোনো একটি ব্যাংক, কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। কারণ এই সুইস ব্যাংক আসলে কোনো একক ব্যাংক নয়, বরং সুইজারল্যান্ডের যত ব্যাংক আছে তার সব ব্যাংককে সুইস ব্যাংক বলা হয়। উদাহরণ হিসেবে বলা যায় বাংলাদেশে যেমন সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সোনালী, রূপালী ইত্যাদি ব্যাংক আছে, তেমনি সুইজারল্যান্ডের ইউনিয়ন ব্যাংক অফ সুইজারল্যান্ড, ক্রেডিট সুইস ইত্যাদি 250টিরও মতো ব্যাংক আছে। এই সবগুলো ব্যাংককে সুইস ব্যাংক বলে। এখন একটি প্রশ্ন মাথায় চলে আসে, আর তা হলো সুইস ব্যাংক যদি একক কোনো ব্যাংক না হয়ে থাকে তাহলে আমরা কেন নির্দিষ্ট কোনো ব্যাংকের নাম ধরে বলি না? আমরা কেন বলি না অমুক ব্যাংকে টাকা রেখেছে বা তমুক ব্যাংকে টাকা রেখেছে? আমরা কেন শুধু সুইস ব্যাংক কথাটি উচ্চারণ করি? এর উত্তর হচ্ছে সুইজারল্যান্ডের আইন। 1713 সালে সুইস সরকার একটি আইন তৈরি করে যেখানে বলা হয় কোনো ব্যাংক তার গ্রাহকের কোনো বিবরণ শেয়ার করতে পারবে না। এই আইন করার সাথে সাথে লন্ডন, ফ্রান্স সহ ইউরোপের সমস্ত ধনী ও শক্তিশালী মানুষ সুইজারল্যান্ডে টাকা রাখতে শুরু করে। এই সময় থেকেই সুইজারল্যান্ডের গোপনীয়তার নীতি শুরু হয়, যা আজও চলমান। এই গোপনীয়তাই সুইস ব্যাংকের মূল হাতিয়ার। এই গোপনীয়তা আইনের ফলে সারা বিশ্ব থেকে অর্থ সুইজারল্যান্ডে আসতে থাকে
যা সুইস সরকারের জন্য ব্যাপক সুবিধা এনে দেয়। এই সুবিধা দেখে 1934 সালে সুইস সরকার ব্যাংকিং আইন নামে আরেকটি আইন পাশ করে। এই আইনের 47 নম্বর অনুচ্ছেদে বলা হয়, যদি কোনো সুইস ব্যাংক তার গ্রাহকের যে কোনো ধরনের বিবরণ অন্য কোনো দেশের সরকার বা ট্যাক্স এজেন্সির সাথে শেয়ার করে, তবে এটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। এমনকি যদি সেই গ্রাহক অপরাধীও হয়, তাও তার কোনো তথ্য শেয়ার করা যাবে না। যদি কেউ বা কোনো ব্যাংক এই আইন অমান্য করে, তবে তার 5 বছর পর্যন্ত জেল হতে পারে। এই আইনটি ছিল ওই সময়ের সবচেয়ে কঠোর ব্যাংকিং আইন, যা আজও বিদ্যমান। কালো টাকা ও অবৈধ সম্পদ রাখার জন্য এখন কারো কাছে জবাবদিহি করতে হবে না। তাই সারা বিশ্বের ধনী ও শক্তিশালী মানুষের টাকা রাখার একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয় সুইজারল্যান্ড। তাই আপনি এখন নিজেই বলুন, আপনি যদি নাই জেনে থাকেন কে কোন ব্যাংকে কত টাকা রেখেছে, তাহলে কিভাবে আপনি একটি নির্দিষ্ট ব্যাংকের নাম বলতে পারবেন? তাই সুইজারল্যান্ডের কোনো একটি নির্দিষ্ট ব্যাংকের নাম না বলে সামগ্রিকভাবে সুইস ব্যাংক বলা হয়ে থাকে। আর কালো টাকা রাখার জন্য সুইজারল্যান্ডের গোপনীয়তাই একমাত্র কারণ না, এর পেছনে আরো অনেক কারণ আছে। যেমন সুইজারল্যান্ড রাজনৈতিকভাবে নিরপেক্ষ, তাই সুইজারল্যান্ডের কোনো শত্রু দেশ নেই। কোল্ড ওয়ারের সময় যখন সব দেশ আমেরিকা বা সোভিয়েত রাশিয়া যে কোনো একটি পক্ষ নিতে বাধ্য হচ্ছিল, তখনও নানা চাপ উপেক্ষা করে সুইজারল্যান্ড নিরপেক্ষ থাকে। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পুরো ইউরোপ জুড়ে যখন যুদ্ধ চলছিল, তখনও সুইজারল্যান্ড নিরপেক্ষতার পথ বেছে নেয়। শুধু তাই নয়, 1501 থেকে আজ পর্যন্ত সুইজারল্যান্ড কোনো যুদ্ধে জড়ায়নি। এই নিরপেক্ষতার নীতি সুইজারল্যান্ডের জন্য একটি বড় সুবিধা এনে দেয়। উদাহরণ হিসেবে বলা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে সকল দেশ হিটলারের আক্রমণের ভয়ে ভীত ছিল, সেই সব দেশ তাদের অর্থ সুইজারল্যান্ডে রাখতে শুরু করে। সম্প্রতি কিছু নথি উন্মোচিত হয়, যাতে দেখা যায় 1944 সালে জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী হেনরিক হিমলার সুইস ব্যাংকের ভল্টে রাখার জন্য হাজার হাজার সোনার বার, গহনা ও পেইন্টিং একটি বিশেষ ট্রেনে করে সুইজারল্যান্ডে পাঠিয়েছিলেন। সুইজারল্যান্ডে শুধু অতি ধনী বা কালো টাকার মালিকই না, আরো অনেকেই টাকা রাখে। যেসব দেশের সরকার ব্যবস্থা অস্থিতিশীল বা ব্যাংকিং ব্যবস্থা নির্ভরশীল নয়, সেই সব দেশের মানুষও তাদের টাকা সুইস ব্যাংকে রাখতে পছন্দ করে। এছাড়া সুইস ব্যাংকে টাকা রাখার আরো একটি কারণ হলো সুইস ফ্রাঙ্ক। সুইস ফ্রাঙ্ককে বিশ্বের অন্যতম প্রিমিয়াম মুদ্রাগুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়। মানুষ অন্য দেশের তুলনায় সুইস ব্যাংকের উপর অনেক বেশি ভরসা করে, আর সুইজারল্যান্ডও ব্যাপারটি অনেক ভালোভাবে জানে। তাই বিশ্বের অন্যান্য দেশের নানা চাপ দেওয়া সত্ত্বেও সুইজারল্যান্ড তার ব্যাংকিং আইন শিথিল তো করেই না, উল্টো আরো শক্ত করে। সুইস সরকার সব উপেক্ষা করে। আর এর কারণও আছে। এর কারণ হলো সুইস ব্যাংক সুইজারল্যান্ডের অর্থনীতির অন্যতম উৎস। সুইস ব্যাংক সুইজারল্যান্ডের অর্থনীতির কত বড় উৎস, তার ধারণা আপনি এখান থেকে পাবেন যে জিবিবির এক হিসেব অনুযায়ী সুইস ব্যাংক থেকে প্রতি বছর সুইজারল্যান্ডের জিডিপিতে 9.2% যোগ হয়, আর আর্থিক খাতে 2,50,000 ফুল টাইম জব তৈরি করে। আর এই পুরো সুইস ব্যাংকিং ব্যবস্থাটি টিকেই আছে আস্থার উপরে। তাই সুইস সরকার যে কোনো মূল্যে এটি ধরে রাখার চেষ্টা করে। আর আপনি এটি দেখতে পাবেন বিভিন্ন সিনেমা, সিরিজ ও টিভি নাটকেও। জেমস বন্ড সিরিজের দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ মুভিতে শুনতে পাবেন জেমস বন্ড বলছে, আপনি যদি একজন সুইস ব্যাংকারকে বিশ্বাস করতে না পারেন, তবে বিশ্বের কি হবে তা অজানা। এমন অনেক সিনেমা আছে যেখানে দেখানো হয়েছে সুইস ব্যাংকের কর্মচারীদের উপর বন্দুক তাক করা আছে, কিন্তু তারপরও তারা কোনো তথ্য দেয় না। এখান থেকেই বোঝা যায় গোপনীয়তা সুইস ব্যাংকের কত বড় একটি ব্যাপার। এখন আশা করি আপনি বুঝতে পারছেন সুইস ব্যাংকে কেন এবং কারা টাকা রাখে। এখন দেখা যাক কিভাবে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খোলা যায়। সাধারণত পৃথিবীর যে কেউ সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারে। চাইলে আপনিও বাসায় বসেই সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবো। কিন্তু এখানে একটি কিন্তু আছে, আর সেটি হলো আপনাকে কমপক্ষে 3 মিলিয়ন সুইস ফ্রাঙ্ক ডিপোজিট রাখতে হবে, আর সর্বোচ্চ যত খুশি তত। এর কোনো লিমিট নেই। আপনার বয়স কমপক্ষে 18 বছর হতে হবে, আর সাথে কমপক্ষে 6 মাস মেয়াদি একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে। এছাড়াও কখন, কোথায়, কি কাজ করেছেন ইত্যাদি সহ একটি রিজিউমে সাবমিট করতে হবে। সুইজারল্যান্ডে অ্যাকাউন্ট খোলার জন্য আপনি দিনরাত যে কোনো সময় যে কোনো ভাষায় যোগাযোগ করতে পারেন। আপনার জন্য সব ধরনের সুবিধাই মজুদ আছে। সুইজারল্যান্ডে অ্যাকাউন্ট খোলা আগে অনেক সহজ ছিল, কিন্তু ক্রমাগত আন্তর্জাতিক চাপে সম্প্রতি সুইজারল্যান্ড নতুন মানি লন্ডারিং আইন পাশ করেছে। তাই এখন অ্যাকাউন্ট খোলা একটু কঠিন হয়ে গেছে। কিন্তু এত কিছুর পরেও সুইস ব্যাংকে টাকা আসা বন্ধ হয়নি, বরং কোভিডের পর থেকে তা আরো বেড়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের উদাহরণ তো আমি আগেই দিয়েছি। ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি দেখা যায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর। অনিশ্চয়তার কারণে ইউক্রেন ও রাশিয়ার মানুষ তাদের টাকা সুইস ব্যাংকে রাখছে। আরো একটি কথা, এতক্ষণ আমি যে অ্যাকাউন্ট সম্পর্কে বলছিলাম, এটি তো সাধারণ অ্যাকাউন্ট।
এই সাধারণ অ্যাকাউন্টের বাইরেও সুইস ব্যাংকে আরো একটি স্পেশাল অ্যাকাউন্ট আছে, এর নাম নাম্বারড অ্যাকাউন্ট। আর সুইস ব্যাংক বিখ্যাত তার নাম্বারড অ্যাকাউন্টের জন্য। এটি হচ্ছে সেই অ্যাকাউন্ট যেখানে শক্তিশালী ও ধনী ব্যক্তিরা টাকা রাখে। নাম্বারড অ্যাকাউন্ট খোলা এত সহজ না। এর জন্য আপনাকে অন্তত একবারের জন্য হলেও সুইজারল্যান্ডে আসতে হবে। আপনার প্রপার ভেরিফিকেশন হবে, রেগুলেটরি কমপ্লেইন, অ্যান্টি মানি লন্ডারিং, অব্লিগেশন সহ আপনার সমস্ত ব্যাকগ্রাউন্ড চেক করা হবে। সবকিছু চেক করার পর একবার আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে গেলে গ্রাহকের নাম পরিচয় গোপন রাখা সুইস ব্যাংকের 1 নম্বর প্রায়োরিটি হয়ে যায়। আর এর জন্য নাম্বারড অ্যাকাউন্টের নামের পরিবর্তে একটি ইউনিক কোড দেওয়া হয়। ব্যাংকের হাতে গোনা কিছু কর্মচারী ছাড়া কেউ কিছু জানতেও পারে না এই অ্যাকাউন্টে কি হচ্ছে, কোথা থেকে টাকা আসছে, কোথায় যাচ্ছে, কিছুই না। সাধারণত ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম কি? আপনাকে একটি নাম, ব্যাংক অ্যাকাউন্ট, ব্রাঞ্চ নাম্বার ইত্যাদি দিতে হয়। কিন্তু সুইস ব্যাংকের নাম্বারড অ্যাকাউন্টে কিছুই লাগে না, শুধু একটি নাম্বার শেয়ার করতে হয়। বাকি কাজ আপনা আপনি হয়ে যায়। শুধুমাত্র ব্যাংকের ঊর্ধ্বতন কিছু ব্যক্তি এ সম্পর্কে জানতে পারে, বাকি কেউ কিছুই জানতে পারে না। নাম্বারড অ্যাকাউন্ট কতটা গোপন তার ধারণা আপনি এখান থেকে পাবেন যে অ্যাকাউন্ট হোল্ডারের নাম ব্যাংকের কম্পিউটারেও আসে না, সেখানে শুধু একটি সংখ্যা আসে। নাম্বারড অ্যাকাউন্টের ব্যাংক স্টেটমেন্টেও কোনো নাম আসে না, শুধু একটি সংখ্যা আসে। এই সংখ্যায় এই অ্যাকাউন্টের ভিত্তি। ব্যাংকের কোনো কর্মচারীও আপনার নাম দেখতে পারে না। এমনকি সাইবার ক্রাইম হলেও আপনার নাম বাইরে আসার কোনো সম্ভাবনা নেই, কারণ ডাটাবেসে কোনো নামই থাকে না। শুধু তাই নয়, পৃথিবীর যত শক্তিধর দেশ বা সরকারি হোক না কেন, যদি সুইজারল্যান্ডের সাথে ওই দেশের তথ্য বিনিময়ের কোনো চুক্তি না থাকে, তবে সুইস ব্যাংক যে কোনো মূল্যেই হোক আপনার তথ্য গোপন রাখবে। আর চুক্তি যদি থেকেও থাকে, সেখান থেকে তথ্য পাওয়া মোটেও সহজ না। এর জন্য অনেক বড় লম্বা প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়। নাম্বার অ্যাকাউন্ট চালানো এত সহজ না, এর জন্য অনেক খরচ করতে হয়। এর বাৎসরিক চার্জ সর্বনিম্ন $300, মানে বাংলাদেশি টাকায় প্রায় 33 থেকে 35 হাজার টাকা। এর বাইরে আপনি যদি সুইজারল্যান্ডের বাইরে থাকেন, তবে ব্যাংক আপনার কাছ থেকে 360 সুইস ফ্রার একটি নন রেসিডেন্ট ফি নেবে। এছাড়াও আপনি যদি চান আপনার ব্যাংক স্টেটমেন্ট আপনার দেশে না যাক, তবে তারও ব্যবস্থা আছে, কিন্তু এর জন্য আপনাকে আলাদা ফি দিতে হয়। সাধারণ ব্যাংকিং সিস্টেমে কি হয়, ব্যাংক স্টেটমেন্টের জন্য আপনাকে টাকা দিতে হয়, কিন্তু সুইস ব্যাংকে ঠিক তার উল্টো, ব্যাংক স্টেটমেন্ট না দেওয়ার জন্য টাকা দিতে হয়। আগে নাম্বারড অ্যাকাউন্ট থেকে ওয়ার ট্রান্সফারের মাধ্যমে আন্তর্জাতিক লেনদেন করা সম্ভব ছিল, কিন্তু এখন এটি বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ যখন কেউ বিদেশি ব্যাংকের সাথে আন্তর্জাতিক লেনদেন করে, তখন সুইস ব্যাংকে তার তথ্য অন্য দেশের ব্যাংকের সাথে শেয়ার করতে হয়। এর ফলে দুই একটি ঘটনায় এমন ঘটনা ঘটে যেখানে নাম পরিচয় ফাঁস হয়ে যায়, তাই এখন এটিও বন্ধ করে দেওয়া হয়েছে। নাম্বারড অ্যাকাউন্ট হোল্ডারদের চেক পর্যন্ত দেওয়া হয় না, কারণ এতে নাম্বারড অ্যাকাউন্টের পুরো পারপাস খারাপ হয়ে যেতে পারে। এর ফলে অর্থ লেনদেনের ট্রেল ধরা পড়ে যেতে পারে। তাই চেকের বদলে ট্রাভেলার্স চেক দেওয়া হয়, যা সুইস ব্যাংক নিজেই ইস্যু করে। এই চেকে টাকার পরিমাণ আর বাকি ডিটেলস আগে থেকেই বসানো থাকে। আপনি এই চেক অনেকটা নগদ টাকার মতো ব্যবহার করতে পারেন। আপনি হয়তো খবরে শুনে থাকবেন যে এয়ারপোর্টে তদন্তের সময় অনেক সেলিব্রিটির কাছ থেকে সুইস ব্যাংকের ট্রাভেলার্স চেক পাওয়া গেছে, কিন্তু এই নির্দিষ্ট ট্রাভেলার্স চেকের জন্য ব্যাংক আলাদা কমিশন নেয়। সুইস ব্যাংকের নাম্বার অ্যাকাউন্টের মাধ্যমে আপনি একটি সেফ ডিপোজিট বক্সও ভাড়া করতে পারেন, যাতে আপনি আপনার মূল্যবান জিনিসপত্র রাখতে পারেন। সেফ ডিপোজিট বক্স সবসময় ব্যাংক অ্যাকাউন্টের সাথে সংযুক্ত থাকে। বড় লোকেরা তাদের মূল্যবান সম্পদ পৃথিবী থেকে লুকিয়ে এখানে রাখে। সুইস ব্যাংক তার বিশেষ গ্রাহকদের জন্য আন্ডারগ্রাউন্ড বাংকারে অবস্থিত একটি গোপন ব্যাংক ভল্টও দেয়। এই ভল্টে স্টোরেজ সুবিধাও রয়েছে, যেখানে স্বর্ণ, হীরা ও মূল্যবান সম্পদ লুকিয়ে রাখা যায়। এই আন্ডারগ্রাউন্ড বাংকারগুলির বেশিরভাগই সুইজারল্যান্ডের পাহাড়ে অবস্থিত। এগুলো সামরিক বাংকার। একসময় সুইস সামরিক বাহিনী এগুলো তৈরি করেছিল, পরে সুইস ব্যাংক এগুলো কিনে নেয়। সবাই এই বাংকার পায় না, শুধুমাত্র বিশেষ নিরাপত্তা ছাড়পত্র পেয়েছে এমন ক্লায়েন্টরাই এই বাংকারগুলো পায়। এর মধ্যে কয়েকটি বাংকার ইচ্ছাকৃতভাবে সড়ক যোগাযোগ থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে, শুধুমাত্র বিমান বা হেলিকপ্টার দিয়ে সেখানে যাওয়া যেতে পারে। এই স্তরের নিরাপত্তা প্রদান করা হয়েছে এই বাংকারগুলিতে। এই ভল্টগুলো ভাড়া করার জন্য প্রায় $5 লাখ গুনতে হয়। এবার একবার চিন্তা করে দেখুন, যে ভল্টের ভাড়ায় $5 লাখ, তার ভেতরে কি পরিমাণ মূল্যবান সামগ্রী থাকতে পারে। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, এরপরেও এর কোনো ভল্ট খালি থাকে না, সব ভাড়া হয়ে যায়। 2008 সালে আর্থিক সংকটের পর বড়লোকদের মুদ্রার উপর আস্থা অনেকটাই হারিয়ে যায়। তাই অতি ধনীরা সোনা ও হীরার মতো মূল্যবান জিনিস কিনে এই বাংকারগুলিতে রাখে। সুইস ব্যাংকের আরো একটি মজার জিনিস হলো ইন্টারেস্ট। সাধারণ ব্যাংকিং ব্যবস্থায় কি হয়,
আপনি যদি ব্যাংকে টাকা জমা রাখেন এর বিপরীতে আপনি ইন্টারেস্ট পান। যেমন বাংলাদেশে আপনি ব্যাংকে টাকা রাখলে 2.5 থেকে 7% পর্যন্ত সুদ পেয়ে থাকেন, কিন্তু সুইস ব্যাংকে সুদের হার -0.75। তার মানে আপনাকে সুইস ব্যাংকে টাকা রাখার বিপরীতে উল্টো সুদ দিতে হয়। উদাহরণ হিসেবে বলা যায়, আপনি যদি সুইস ব্যাংকে 1 লাখ টাকা জমা রাখেন তবে তারা আপনার কাছ থেকে 750 টাকা কেটে রাখবে। কিন্তু এর পরেও সুইস ব্যাংকে যারা টাকা রাখে তারা লাভেই থাকে। এর কারণ হলো সুইজারল্যান্ডের শক্তিশালী ও স্থিতিশীল মুদ্রা। যেমন বর্তমানে 1 সুইস ফ্রাঁ সমান প্রায় 129 টাকা, কিন্তু 2010 সালে এর বিনিময় হার ছিল 58 টাকা। মানে আপনি যদি 2010 সালে আপনার টাকা সুইস ফ্রাঙ্কে কনভার্ট করে সুইস ব্যাংকে জমা রাখতেন তাহলে এতদিনে আপনার টাকা ডবল হয়ে যেত। সুইজারল্যান্ডের অর্থনীতিও অন্য দেশ থেকে অনেক আলাদা। অন্যান্য দেশে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায়, কিন্তু সুইজারল্যান্ডের মুদ্রাস্ফীতি নেগেটিভ, মানে কমে। এমনকি যদি কখনো বাড়েও তবে তা 1% বেশি হয় না। 2022 সালে যখন প্রতিটি দেশ খারাপ অবস্থায় ছিল তখনও সুইজারল্যান্ডের মুদ্রাস্ফীতি ছিল 1.31%। সুইজারল্যান্ডের অর্থনীতি এতটাই শক্তিশালী ও স্থিতিশীল যে সবাই এর সাথে যুক্ত হতে চায়। একে তো নিরাপত্তা, তার উপরে ভ্যালু, একদম পারফেক্ট কম্বিনেশন। যদি কোনো কারণে সুইস ব্যাংকের অ্যাকাউন্টধারীরা মারা যায় তাহলে সেই ক্ষেত্রে নমিনি যিনি থাকেন তাকে টাকা দিয়ে দেওয়া হয়। কিন্তু যদি কোনো নমিনি না থাকে আর অ্যাকাউন্ট হোল্ডার মারা যায় তাহলে সুইস ব্যাংক জানতেও পারে না। এর কারণ হলো সুইস ব্যাংক কখনো নিজে থেকে অ্যাকাউন্ট হোল্ডারের সাথে যোগাযোগ করে না, এতে নাম পরিচয় ফাঁস হয়ে যাবার ভয় থাকে। কিন্তু সুইস ব্যাংকে এখন নতুন নিয়ম নিয়ে আসা হয়েছে, যেখানে বলা হয় যদি 10 বছর পর্যন্ত অ্যাকাউন্টে কোনো অ্যাক্টিভিটি না হয় তবে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারদের সাথে যোগাযোগ করতে পারে। যদি অ্যাকাউন্ট হোল্ডারদের সাথে যোগাযোগ করার পরেও তাকে পাওয়া না যায় তবে সেই অ্যাকাউন্টটি ব্লক করে দেওয়া হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লাখ লাখ অ্যাকাউন্টের সাথে এমন করা হয়, কিন্তু ওসামা বিন লাদেনের সুইস অ্যাকাউন্টে 6 বছর ধরে কোনো কার্যক্রম ছিল না। সে সময় তার অ্যাকাউন্ট ব্লক হয়ে যায়, আর সেই সময়ে 10 বছরের কোনো নিয়মও ছিল না। আর এর উপরে আমেরিকা বারবার চাপ দিচ্ছিল যে সুইস ব্যাংকে আল কায়দার অ্যাকাউন্ট আছে। এর ফলে ওসামার $25.5 মিলিয়ন সুইস ব্যাংকে আটকা পড়ে যায়। এবার আসা যাক বাংলাদেশ প্রসঙ্গে। বাংলাদেশ সরকার জানে সুইস ব্যাংকে বাংলাদেশিদের কালো টাকা আছে, তারপরেও সে কেন কালো টাকা ফেরত আনতে পারে না। 2014 সালের 28 জুন জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সুইস ব্যাংকে কে কত টাকা পাচার করেছে তার তালিকা হচ্ছে, দেশের টাকা আমরা দেশে ফিরিয়ে আনবই। কিন্তু আজ পর্যন্ত 1 টাকাও ফেরত আনা তো দূরে থাক, কার কার অ্যাকাউন্ট আছে তাও বাংলাদেশ কখনো জানতে পারেনি। এর কারণ কি? এমন তো না সুইস ব্যাংক কোনো তথ্য দেয় না। 2014 সালে কমন রিপোর্টিং স্ট্যান্ডার্ড বা CRS গড়ে তোলে 100টি দেশ, যার আওতায় সদস্য দেশগুলো তার নাগরিকদের সব তথ্য সুইস ব্যাংক থেকে পায়। কিন্তু বাংলাদেশ এতে অংশ নেয়নি, তাই তথ্য পাওয়ার প্রশ্নই আসে না। এছাড়াও অটোমেটিক এক্সচেঞ্জ অফ ইনফরমেশন বা AEOI নামে তথ্য পাওয়ার আরেকটি আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলা হয় 2017 সালে। এই কাঠামোর আওতায় নিজ দেশের কর ফাঁকি দিয়ে সুইস ব্যাংকে অর্থ জমা রাখলে তার তথ্য দিতে বাধ্য থাকে সুইস ব্যাংকগুলো। এই কাঠামোতে 121টি দেশ থাকলেও বাংলাদেশ নেই। 2017 সাল থেকে এই প্রক্রিয়ার অংশ হিসেবে সুইস ব্যাংক তথ্য দিচ্ছে। ভারত, পাকিস্তান, এমনকি মালদ্বীপও এই প্রক্রিয়ায় স্বাক্ষর করলে বাংলাদেশ করেনি। কেন করেনি তার কোনো উত্তর নেই। সুইস ব্যাংক 2021 সালে 96টি দেশের 33 লাখ গ্রাহকের তালিকা সংশ্লিষ্ট দেশকে দিয়েছে। 2020 সালে সুইস ব্যাংক 86টি দেশের 21 লাখ আর 2019 সালে 75টি দেশের তালিকা দেয়, কিন্তু বাংলাদেশ কখনো তালিকা পায়নি। এছাড়াও ব্যক্তি ও প্রতিষ্ঠানের তথ্য পেতে হলে 2 দেশের মধ্যে চুক্তি থাকতে হয়, কিন্তু সুইজারল্যান্ডের সাথে বাংলাদেশের এমন কোনো চুক্তি নেই। এই ব্যাপারে 2022 সালে তৎকালীন সুইস রাষ্ট্রদূত নাতালি সুয়ার্ড বলেন, সুইজারল্যান্ডের ব্যাংক থেকে তথ্য পেতে বাংলাদেশ সরকারকে চুক্তি বা সমঝোতা করতে হবে। তিনি আরো বলেন, তথ্য পাওয়ার জন্য কি করতে হবে সেই বিষয়ে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে, কিন্তু পরবর্তীতে বাংলাদেশ সরকার কি করেছে তা জানা যায়নি। বাংলাদেশ সরকারের এই অনীহার কারণ কি? কারণ ট্যাক্স চুরি সুইজারল্যান্ডে বড় অপরাধ হিসেবে বিবেচিত হয় না, তাই ট্যাক্স চুরির ঘটনা ঘটলে তাতে তথ্য দেওয়া হয় না। সুইস ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট অনুসারে যদি মানি লন্ডারিং, অপরাধমূলক সংস্থার চুরি, ব্ল্যাকমেইলিং এর ঘটনা ঘটে থাকে তবে তথ্য শেয়ার করা যেতে পারে। শুধু তথ্য শেয়ার করা হবে এমন নয় যে টাকা ফেরত দেওয়া হবে। সহজ ভাষায় সুইস ব্যাংক থেকে টাকা আনার কোনো উপায়ই নেই। তাই আপনি শুধু তথ্য পেতে পারেন, টাকা আনতে পারেন না, তা সে যত বড় অপরাধী হোক না কেন। তো টাকা ফেরত আনতে না পারো, কারা টাকা রেখেছে সেটিও কেন বাংলাদেশ জানতে চায় না? উত্তর, সরষেতেই ভূত। একবার আপনি চিন্তা করে দেখুন, যে ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য 1 লাখ সুইস ফ্রাঁ লাগে,
সেখানে আমি, আপনি বা সাধারণ কোনো মানুষ অ্যাকাউন্ট খুলতে পারবে? অবশ্যই না। তো সেখানে অ্যাকাউন্ট কারা খোলে? অতি ধনী ও অবৈধ পথে আয় করা ব্যক্তিরা। যাবার আগে শুধু এই তথ্য আপনাকে জানাতে চাই, সুশাসনের জন্য নাগরিক বা সুজনের তথ্য মতে নতুন সংসদ সদস্যের 67% ব্যবসায়ী আর 90% কোটিপতি। তো ফ্রেন্ডস, এ ব্যাপারে আপনার কি মত তা আমাকে জানিয়ে নিচে কমেন্টস করতে পারেন। আর ভিডিওটি কেমন লাগলো তাও আমাকে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করবে আরও নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।